লিসনিং এমন একটা মডিউল যেখানে আপনি হচ্ছে 8 পাইতে পারেন ইজিলি, ঠিক আছে? 8 পাইতে পারেন, ইজিলি পাইতে পারেন। এখন এই 8 পাওয়ার জন্য আপনার কিছু কাজ করতে হবে এবং সেটা হচ্ছে রিসার্চ। রিসার্চ প্লাস স্কিল ডেভেলপমেন্ট। সো এই রিসার্চ প্লাস স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে রিসার্চ হচ্ছে আপনার কোথায় হবে? কোয়েশ্চেন প্যাটার্নস, কোয়েশ্চেন প্যাটার্নস অ্যান্ড কি বলে, অডিও স্ক্রিপ্টস, ঠিক আছে? অডিও স্ক্রিপ্টস মানে বইয়ের পেছনে যেই অডিও স্ক্রিপ্টসগুলো আছে, মানে লিসনিংয়ের জন্য যে অডিও স্ক্রিপ্টসগুলো আছে আপনি অলরেডি দেখছেন সেগুলো, তাও যদি আমি আপনাদের একটু দেখায় নিই, অলরেডি জানেন এই যে এইগুলোকে বলে অডিও স্ক্রিপ্টস, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, ওকে, এগুলো হচ্ছে অডিও স্ক্রিপ্টস, হ্যাঁ, সবাই জানেন অলরেডি। সো এইগুলা আপনার এই রিসার্চ করতে হবে কিসে? কোয়েশ্চেন প্যাটার্নসে অ্যান্ড অডিও স্ক্রিপ্টসে। আর স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে আপনার পডকাস্ট প্লাস ইউটিউব, এই দুইটা জায়গাতে আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন। সো এইগুলো করতে গিয়ে মানে এগুলো করার টাইমে আপনি আবার কোয়েশ্চেন টাইপস নিয়ে যে কাজটা করতেছেন, মানে এই সব কিছুর সাথেই আপনি হইতেছে আপনার এক্সাম টেকনিক্স, স্ট্র্যাটেজিস, টিপস, বরাবর টিপস তো আমি দিব, মানে স্ট্র্যাটেজিস বরাবর আমি আপনাদেরকে যা শেখাই সেগুলোর পাশাপাশি নিজেরাও নিজেদের মতো করে সিস্টেম ডেভেলপ করে নেবেন, যাতে করে আপনার পরীক্ষা ভালো হয়, আপনি যেন যে কোনো টেস্ট আসলে ভালো করতে পারেন। তাহলে আপনি যখন একটা লিসনিং টেস্ট পাচ্ছেন আপনার সামনে, আপনি অবশ্যই তো পার্ট 1 দিয়ে যাচ্ছেন, অ্যান্ড এটাও জানেন যে আইএলসের লিসনিং অর্ডার ফলো করে একটার পরে একটা, হ্যাঁ, একের পরে 2 3 4 সব কিছু একবার 1 থেকে 4 পর্যন্ত। ইটস নট লাইক সাম অফ দ্য কোয়েশ্চেন্স অফ রিডিং। রিডিংয়ে কী হয়? রিডিং বেসিকলি দেয়ার আর সাম কোয়েশ্চেন্স দ্যাট ডোন্ট ফলো অর্ডার। সো অর্ডার অলওয়েজ ফলো করে লিসনিং, এটা মাথায় রাখবেন। দেন মানে এটা যদি আপনি বিশ্বাস করেন মনে প্রাণে, আপনার যদি মনে হয় না কথা এক জায়গা থেকে বলা এক জায়গায় চলে যেতেছে, ইন লিসনিং ইট ডাজন্ট হ্যাপেন। আপনার এই বিশ্বাসটাই রাখতে হবে যে ইট গোজ সিরিয়ালি। সো অ্যাজ ইট গোজ ডাউন সিরিয়ালি, আপনার এটা জাস্ট টেনশনের কোনো দরকার নেই, একটা জিনিসের পরপর একটা কথা আসতে থাকবে। অ্যান্ড যখন পার্ট 1 আপনি ধরলেন, সো দেখেন এখানে কি বলতেছে, আপনি জাস্ট কোয়েশ্চেনের ধরনটা চিন্তা করেন। মানে আজকের ক্লাসে আমি যা বলতেছি পার্ট 1-এর জন্য, এগুলো আপনার জন্য যথেষ্ট। সো দেখেন, অ্যাড্রেস অফ এজেন্সি, এখন এখানে প্রথমেই পড়ে নেবেন ইনস্ট্রাকশন কি দেয়া। ইনস্ট্রাকশন দেয়া 1 ওয়ার্ড অ্যান্ড স্ল্যাশ অর আ নাম্বার। আপনি অর বাদ দেন, অরের কথা চিন্তাই করেন না, জাস্ট থিঙ্ক অ্যাবাউট এন, ঠিক আছে? আপনি এন এর চিন্তা করেন। সো 1 ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, মানে প্রয়োজনে ওয়ার্ডের সাথে নাম্বার লেখা যেতে পারে, সেক্ষেত্রে এটাকে দুইটা কাউন্ট করা হবে না, একটাই কাউন্ট করা হবে। জাস্ট লাইক 497 ইস্ট সাইড ডকল্যান্ড। সো এই যে 497, এই 497 এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড, হ্যাঁ, 1 ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার। অলরাইট, সো বি কেয়ারফুল অ্যাবাউট। এখন এইখানে কি নিয়ে কথা হচ্ছে? এখানে ব্যাংকস অ্যান্ড রিক্রুটমেন্ট এজেন্সি, এইটা নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি ডিটেলস হেডেন, ওকে, এইটা নিয়ে কথা হইতেছে। সো এই জায়গাতে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ বা ইনফরমেশন নেওয়া নিয়ে করবে। সো আপনি যখন এখানে আসলেন, কি লেখা? নেম অফ এজেন্ট বেকি সামথিং। সো এই জায়গাতে আপনি দেখেই বুঝতে পারলেন যে এখানে একটা নাম আসবে। হ্যাঁ, ধরেন যে এখানে আপনারা যারা আছেন, সাইফুল শেখ, মেবি সাইফুল ভাইয়ের নাম কি সাইফুল শেখ না, নাকি ইসলাম? সাইফুল ইসলাম। জি, ইসলাম। ইসলাম, হ্যাঁ। তারপর আছে জাহানার ইয়াসমিন, ইমরান হোসাইন, হাসান মাহমুদ। এখন এই যে জায়গা,
এখানে কিন্তু আপনার বেকি সামথিং, ধরুন আপনি বেকি হোসাইন, হ্যাঁ, বেকি ইয়াসমিন, বেকি ইসলাম, হোয়াটএভার। তার মানে এখানে একটা নাম আসতেছে। আপনি যখন নেম অফ এজেন্ট দেখতেছেন, জাস্ট আপনি কনফার্ম হয়ে যান যে এইখানে ওরা কিন্তু একটা নাম দিবে। হ্যাঁ, কি হলো? কে একজন জয়েন করতে চাইলো, বাট ওয়্যার ইজ দিস গাই? সে বল, হ্যাঁ। সো দেখেন, তাহলে আপনার এখানে বেকি সামথিং, বেস্ট টু কল হার ইন দ্য, দেখেন বেস্ট টু কল হার, আপনি ইন দ্য, তাকে কল দিবেন, বেস্ট টু কল হার ইন দ্য। যদি মোবাইল ফোন হতো তাহলে বলতো যে বেস্ট টু কল হার অন মোবাইল। হ্যাঁ, সো ইন যেহেতু মেবি এখানে একটা টাইম আসবে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, হ্যাঁ, ইন দ্য ইভিনিং, এরকম টাইপের কোনো কথাবার্তা। তারপরে বলছে টিপিক্যাল জবস। আরেকটা কথা বলি, এই যে একটার পর একটা কথা বলে এসেছে আপনার এইখানে, প্রথমে বলছে ওয়ান, তারপরে টু, এইখানে মাঝখানে ইনফরমেশন আছে। আপনার মেইন কাজ হচ্ছে এই যে কিওয়ার্ড বেকি, এটা ধরে বসে থাকা। বাকি এই যে অ্যাড্রেস অফ এজেন্সি সেই এগুলো আপনার পুরো খেয়াল করার দরকার নাই, মানে একবারে ইন ডিটেইল সব কিছু আপনার লক্ষ্য করার দরকার নেই। আপনি জাস্ট এদিকে তাকায় থাকেন যে বেকি কথাটা কখন আসে, নেম অফ এজেন্ট। বেকি যখন আসবে তখন আপনি, মানে নেম অফ এজেন্টের কথা যখন আসবে তখন আপনি বেকির সাথে কি বলে সেটা নেবেন। তারপরে ফোন নাম্বার বলার জন্য, ফোন নাম্বার যে বলতেছে এটা তো আপনার পুরোপুরি খেয়াল করার দরকার নেই। এইটার পরে কারে বলে, মানে যখন আপনার এইটা নিয়ে কথা হচ্ছে, আপনি রেডি হন যে এবার এটা আসবে। সো এখানের কথা কখন আসে সেটাতে খেয়াল রাখেন। এখান থেকে আপনি বেস্ট কথাটাকে আপনি আপনার কিওয়ার্ড ধরে রাখেন। হ্যাঁ, আচ্ছা ভাই, এখানে একটা কথা, শিওর। আমি হচ্ছে কিছু লিসেনিং তো শুনলাম, তো ওখানে হচ্ছে ওরা জিরোটাকে জিরো বলতেছে না, ও বলে হ্যাঁ, কেন? ওটা সমস্যা না, ওইটা ওদের উচ্চারণের সিস্টেম। ও আচ্ছা। সো এখন এইটারে ধরলেন, তারপর দেখেন টিপিক্যাল জবস নিয়ে কথা বলতেছে। সো এই যে ক্লারিক্যাল অ্যান্ড অ্যাডমিন রোলস মেইনলি ইন দ্য ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, মাস্ট অফ গুড সামথিং স্কিলস। দেখেন কোনো ধরনের স্কিলস লাগবে, আসলে আপনি আপনি তো কত ধরনের স্কিলস আমরা শুনি, তাই না? কম্পিউটার স্কিলস, কমিউনিকেশন স্কিলস, দেন আর কি স্কিলস হতে পারে, ল্যাঙ্গুয়েজ স্কিলস, আর কি হবে বলুন তো? মানে কত ধরনের স্কিলসই তো আমরা জানি, তাই না? এখান থেকে কোন একটা স্কিলসের কথা এখানে আসবে। সো আপনি এই ক্লারিক্যাল জবসের কথা দেখেন, এখানে কিন্তু অ্যাডমিন রোলস, ক্লারিক্যাল, মেনলি ইন দি ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, এখানে বেশ কিছু কথা বলবে, আপনি হারায় যান না। আপনি খেয়াল রাখেন যে গুড স্কিলস কিসের কথা বলে, এবং এই যে গুড স্কিলস, এই যে কথাগুলো আপনি যাদেরকে কিওয়ার্ড নিতেছেন তাদের জন্য কি সিনোনিমস ইউজ হচ্ছে, এইগুলো আপনি যখন কি বলে, আরে ট্রান্সক্রিপ্টসে কাজ করবেন, অডিও স্ক্রিপ্টসে যখন কাজ করবেন, এইগুলো আপনি নিয়ে কাজ করতে করতে আপনার মধ্যে একটা অভ্যস্ততা গড়ে তুলতে হবে যে ভাই গুড কোন স্কিলসের কথা হচ্ছে এখানে, কোন স্কিলসটা এখানে লাগবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। জবস ইউজুয়ালি ফর অ্যাট লিস্ট ওয়ান সামথিং। হ্যাঁ, জবস দেখেন এখানে বলতেছে চাকরি হচ্ছে ইউজুয়ালি ফর অ্যাট লিস্ট, হতে পারে আই ডোন্ট নো, আমার মনে হচ্ছে এখানে একটু সময়ের কথা বলবে। সো অ্যাট লিস্ট 1 মান্থ, 1 উইক, 1 ইয়ার, ঠিক আছে, এরকম কিছু একটা হয়তো। এইখানে দেখেন যে পেজ ইউজুয়ালি, এখানে পাউন্ডের চিহ্ন দেওয়া, দ্যাট মিনস এখানে একটা সংখ্যা আসবে কত পাউন্ড সেটা। তারপর রেজিস্ট্রেশন প্রসেস, এখানে দেখেন একটার পর একটা বলতেছে। সো এইসব জায়গাতে আপনার খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ প্রত্যেকটার পরে আরেকটার আনসার আসতেছে। কিন্তু এমন না যে একটা ওয়ার্ড আনসার, একটা ওয়ার্ড আনসার, একটা ওয়ার্ড আনসার, এরকম করে কিন্তু বলতেছে না। আপনি সুন্দর করে এই টোটাল কথা ওয়্যারের জন্য হয়তো বলতে পারে পুট অন, হ্যাঁ, বা ড্রেস লাইক, এরকম কথাবার্তা। ওয়্যার আ ড্যাশ টু দি ইন্টারভিউ, মাস্ট ব্রিং ইউর ড্যাশ টু দি ইন্টারভিউ। আপনি ইন্টারভিউতে আপনি কিছু নিয়ে আসবেন। আপনি ইন্টারভিউতে কী নিয়ে যান সাধারণত? সিভি, সার্টিফিকেটস, এইগুলোই তো আমরা নিয়ে যাই, তাই না? তাহলে মাস্ট ব্রিং ইউর সিভি টু দি ইন্টারভিউ, মাস্ট ব্রিং ইউর সার্টিফিকেটস টু দি ইন্টারভিউ। বুঝা গেল? এখন দেখেন এই যে থ্রি, এইখানে কোনো, মানে এই যে থ্রির আগে একটা গ্যাপ, এবং এইখানে স্কিলস
শব্দটা আছে। সো স্কিলস এটা একটা নাউন এবং এটা প্লুরাল আকারে। আচ্ছা, সো যেহেতু নাউনটা অলরেডি আছে, দ্যাট মিনস এখানে একটা অ্যাডজেক্টিভ বসতেছে। আবার এই ফোর, একটা ফোরের পর একটা ব্র্যাকেট, সরি কি বলছি, ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এখানে একটা আনসার হবে। সো এখানে আবার ওয়ান লেখা, তাহলে এখানে ওয়ান সামথিং, এই ওয়ানটা এখানে অ্যাডজেক্টিভ আকারে কাজ করতেছে। একটা কি, যদি ওয়ান উইক ধরি, তাহলে এখানে যদি এমন হতো যে উইকটা লেখা আছে, তাহলে এই ক্ষেত্রে এখানে হয়তো বা 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আপনি যদি দেখতেন যে উইক লেখা, তাহলে সেক্ষেত্রে আপনার ওয়ান, আপনি বুঝতেই পারতেন যে আনসার ওয়ান হবে, যেহেতু উইক লেখা। আর যদি টু, এখানে যদি উইকস লেখা থাকতো, তাহলে আপনি নিশ্চিত ধরে নিতে পারতেন যে 2 3 4 5 6 7 এটা যতটুকু যেতে পারে। বাট উইক লেখা থাকলে শুধু একটাই অ্যান্সার হইতো ওয়ান। সো যেহেতু এখানে ওয়ান লেখা, দ্যাট মিনস এখানে হয়তো উইক হবে। আপনারা কি লজিকটা বুঝছেন? জি ভাই। সো এইরকম চিন্তা করতে হবে আপনাকে, একটা গেসিং পাওয়ার নিয়ে আসতে হবে পরীক্ষার মানে দিতে দিতে। হ্যাঁ, কেউ কেউ কোনো প্রশ্ন করতে চাচ্ছেন মেবি? না না ভাই, ক্লিক হয়ে গেছে। ও ওকে, না প্রশ্ন আপনি করতেই পারেন, নো প্রবলেম। বেটার কেউ যে প্রশ্ন করে না সেটা আপনি নোট করে রাখবেন, যখন আমার কথা শেষ হয়ে যাবে তখন প্রশ্নটাতে আসবে। ভালো। তারপরে হচ্ছে দেখেন, দে উইল আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট ইচ অ্যাপ্লিক্যান্টস, প্রত্যেকটা অ্যাপ্লিক্যান্টের কি সামথিং। সো এখানে বলছে আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট, তাহলে ইচের জায়গায় হয়তো বলতে পারে এভরি, অ্যাপ্লিকেন্টসের জায়গায় বলতে পারে এভরি ক্যান্ডিডেট or সামথিং, এই ধরনের কথাবার্তা। আর যেহেতু পার্ট ওয়ান, এখানে প্যারাফ্রেজিংটা একটু কম হবে, ঠিক আছে। সো এগুলোর ব্যাপারে একটু ক্লিয়ার থাকবেন যে আসলে এখানে কি কি বলে এটাকে, যে প্যারাফ্রেজিং হবে কি হবে না। আপনি আপনি খেয়াল করলেই দেখবেন যে পার্ট ওয়ানে খুব একটা প্যারাফ্রেজ করতেছে না। হ্যাঁ, পার্ট ওয়ানটা একটু ইজি হচ্ছে, কথাবার্তা মোটামুটি যা বলে সেগুলো থেকে অ্যান্সার হয়ে যাচ্ছে, খুব একটা চেঞ্জ আসতেছে না। বাট মানে এমন না যে ইটস লাইক 20% প্যারাফ্রেজ করে আর বাকি 80% করে না, ইটস নট লাইক দ্যাট। এইটা অনেকটা বলা যায় যে 70% প্যারাফ্রেজ করতেছে, বাকি 30% প্যারাফ্রেজ এখানে হচ্ছে না। আর বাকি 2 3 4 এইগুলোতে ধরেন যে আপনি ইটস লাইক 98% প্যারাফ্রেজ করার কথা, বাকি 2% প্রশ্নের সাথে মিলে যায়। সো তারপরে কি এখানে দেখেন আবার অ্যাডভান্টেজেস অফ ইউজিং অ্যান এজেন্সি, একটা এজেন্সি ইউজ করার অ্যাডভান্টেজ, ঠিক আছে। দ্য ড্যাশ ইউ রিসিভ অ্যাট দ্য ইন্টারভিউ, দেখেন এখানে আর্টিকেল দা দেয়া, যেহেতু আর্টিকেল দা দেয়া, সেখানে দ্য ড্যাশ ইউ রিসিভ, কি রিসিভ করবেন ইন্টারভিউতে, আর নো, বাট আপনি বলতেছে বেনিফিট করবে আপনাকে। সো বেনিফিট করবে কিছু একটা, এই কথাটা যখন শুরু হবে, সেই কথায় কোন জিনিসটা বেনিফিটে আসবে সেটা একটু খেয়াল রাখতে হবে। এবং বেনিফিটের জন্য এটা কি হবে, বেনিফিটের সিনোনিম হতে পারে অ্যাডভান্টেজেস, তাই না? অ্যাডভান্টেজেস, এরকম বানানটা এখানে লিখি, এরকম অ্যাডভান্টেজেস। মানুষ আমরা বলি সাধারণত অ্যাডভান্টেজিয়াস, ইটস বেসিক্যালি অ্যাডভান্টেজেস, ঠিক আছে। যাই হোক, তারপর হচ্ছে এখানে দেখবেন একটা লাইন বলে চলে যাবে, ভ্যাকেন্সিস নিয়ে কথাবার্তা বলে অ্যাডভার্টাইজড। সো এই 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 কথা অ্যাডভার্টাইজমেন্টের জন্য কথা, প্রমোশনাল ব্যাপার স্যাপার বলতে পারে। ভ্যাকেন্সিসের জন্য কী বলবো, আই ডোন্ট নো, মেবি এমটি প্লেসেস অর সামথিং, বা ভ্যাকেন্টস এরকম বলতে পারে। তারপরে লেস, কম, ইজ ইনভলভড ইন অ্যাপ্লাইং ফর জবস, দেখেন সামথিং ড্যাশ ইজ ইনভলভড। সো এই যে ইজ, এইজ কি নির্দেশ করে, এখানে আইদার একটা সিঙ্গুলার কথা হবে অথবা আনকাউন্টেবল কিছু হবে, ঠিক আছে। মানে যেটাকে সিঙ্গুলার তো হচ্ছে একটা সিঙ্গুলার, যে কোনো একটা জিনিস, আর আনকাউন্টেবল জিনিস যেমন ওয়াটার, কাউন্ট করা যায় না, ওয়াটার আপনি নর্মালি কাউন্ট করতে পারবেন না। এই যে এই ধরনের লেস ড্যাশ, আপনি সময়কে কাউন্ট করা যায়, আপনি মানে একটা সময় দাও, দুইটা সময় দাও, তিনটা সময় দাও, চারটা সময় দাও, এটা তো বলতে পারবেন না। আপনি বলতে পারবেন লেস টাইম ইজ ইনভলভড ইন অ্যাপ্লাইং ফর জবস অর সামথিং। আপনারা কি এক্সপ্লেনেশনটা বুঝছেন কীভাবে কী করবেন? এবং দেখবেন যে মেইনলি এসব গ্যাপ ফিলিংয়ে যখন কোনো কিছু আনসার হয় এবং সেই আনসারটা যদি কোনো একটা শব্দ হয়, শব্দ মানে কোনো নাম্বার না,
কোনো শব্দ, ইন্ডিভিজুয়াল কোনো শব্দ যদি হয়, ইন্ডিভিজুয়াল কোনো ওয়ার্ড যদি আনসার হয়, সেক্ষেত্রে সেই জায়গার মানে সেই ওয়ার্ডটাকে একটা এক্সট্রা স্ট্রেস তারা দিয়ে থাকে। হ্যাঁ, মানে এটা আপনাকে বোঝায় যে আনসারটা তুমি একটু কেয়ারফুলি নাও, মানে একটু খেয়াল করো, টোনের দিকে খেয়াল করলে আনসারটা মিলে যাচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? এইগুলো আপনারা একটু যখন ট্রান্সক্রিপ্টস নিয়ে কাজ করবেন, এইগুলো আপনি ধরবেন, মানে এই টেস্টটাকে আপনি দিবেন, দেওয়ার পর আপনি হচ্ছে ট্রান্সক্রিপ্টসে যাবেন, ট্রান্সক্রিপ্টসে গিয়ে হচ্ছে আপনি অডিও স্ক্রিপ্টস মেলাবেন, তখন মানে অডিওর সাথে স্ক্রিপ্টটাকে মেলাবেন, তখন দেখবেন যে আপনি ধরতে পারতেছেন যে যেই শব্দটা আনসার হচ্ছে সেটার ধরনটা কেমন, সে কোন টোনে আনসার দিতেছে আর সামথিং। বুঝা গেল? আপনারা কি জি আমার ভাই। কথা বুঝছেন? জি ভাই। জি। ওকে, তাহলে যেটা হয় সাধারণত যে আপনারা যখন কাজ করেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যখন একটা কাজ করেছি, একটা ভুল করি, একটা ভুল করার পর ধরেন যে আপনি ওয়ানটা মিস করে ফেলতেই পারেন বা টু মিস করে ফেলতে পারেন, দেন আপনি কি করতেছেন, টু মিস করে ফেলার কারণে আপনি পরে তিন চার মেজাজ খারাপ হয়ে বা আপনি হচ্ছে হাইপার হয়ে গেছেন, অ্যান্ড আপনার আপনার নার্ভাসনেস ফিল হওয়া শুরু হয়েছে পরীক্ষার হলে, এই জন্য আপনি তিন চার ভুল করে ফেলছেন। হ্যাঁ, এরপরে আবার আপনি পাঁচে কনসেন্ট্রেশন আনছেন, সো মাঝখান থেকে কিন্তু দুইটা নাই। দুইটা কথা এখানে বলি, একটা যদি আপনার ভুল হয়ে যায় বা ছেড়ে যায়, আপনি যদি ধরতে না পারেন, লিভ ইট। আমি আপনাকে বলি 40টার মধ্যে যদি আপনি একটা ভুল করেন, স্টিল ইউ হ্যাভ 39, দ্যাট মিনস আপনি এখনও আপনি 9 পাচ্ছেন, এখনও আপনার ব্যান্ড স্কোর 9 কিন্তু আপনার হাতেই আছে। সো আপনি ভয়টা কেন পাইতেছেন? সো আমার কথা হলো, আপনি যদি 9 ব্যান্ডের প্রিপারেশন নেন, তাহলে আপনি একটা ভুল করলেও কিন্তু আপনি 9 পাচ্ছেন। আপনার প্রিপারেশন যদি এরকম হয় যে আপনি অলওয়েজ 35 to 37 এরকম হয়, দ্যাট মিনস আপনি একটা 8.5-এর প্রিপারেশন পরীক্ষার জন্য নিচ্ছেন, আপনি খারাপ করলেও 8 পাবেন, তাই না? তো এই জন্য আপনাকে এইসব স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, যে এবং এইসব দিক থেকে আপনাকে মেন্টালি স্ট্রং হইতে হবে যে ভাই 2 গেছে গেছে সমস্যা নাই, বাট আই ডোন্ট ওয়ান্ট টু মিস 3, 4, 5, আই সিরিয়াসলি ক্যান অ্যাফোর্ড দ্যাট। ঠিক আছে, মানে সোজা কথা যে আই ক্যান অ্যাফোর্ড টু লুজ 3, 4, 5 or probably something down the line. সো একটা ভুল করছেন, জাস্ট চিল, পরেরটাতে যান। ঠিক আছে, এখন দেখেন আপনি একটা ভুল করছেন, আপনার মনে হয় ভাই রে একটা তো ভুল হয়ে গেল, এবং এই জন্য আপনি ক্র্যাঙ্ক হয়ে গেলেন ওই জায়গায়, এবং ওইখানে ক্র্যাঙ্ক হয়ে আপনার মানে মেজাজ খারাপ হয়ে গেল, আপনি এবার 3, 4, 5, 6, 7 কয়েকটা ভুল করে ফেলছেন, শেষ। আপনার কিন্তু মানে সোজা কথা আহ, ঝামেলা হয়ে গেল, বড় সড়ো রকমের ঝামেলা, ইটস লাইক আকাশ ভরা তারা। সো এখানে আপনাকে আপনাকে এইটা যদি আপনার ভুল হয়, ছাড়েন, 3, 4, 5, এইটার জন্য আপনার বাসায় যেটা করতে হবে যে টানা দিতে হবে। ধরুন আপনি এক মানে আপনি আপনি টেস্ট দিতে বসছেন, এক বুঝেন নাই, বারবার টেনে 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 একটা বোঝার চেষ্টা করতেছেন, এইটা কইরেন না। আপনি টানা 1 থেকে 10 দেন, যেহেতু আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি কাজ করার কথা বলতেছি, টানা 1 থেকে 10 দিবেন, 1 থেকে 10 টানা দিয়ে তারপরে হলো আপনি আহ, এবার বুঝাইতে চান বা কি বলে যে সরি আপনি আপনি অ্যানালিসিস করতে চান, রিসার্চ করতে চান, তারপরে আপনি করবেন। ঠিক আছে, মানে নর্মাল কথা হচ্ছে আপনি আটকায় আটকায়া পরীক্ষাটা বা প্র্যাকটিসটা বাসায় করবেন না। আপনারা কি এই ব্যাপারটা বুঝছেন যে মানুষ টাইনা দেখে, বুঝছেন, বারবার টানে। আপনি টেস্ট মোডে যখন আছেন তখন আপনি বারবার টানবেন না, আপনি 1 থেকে 10 পর্যন্ত টানা দেন, তারপরে আপনি আপনার বোঝার সুবিধার্থে মানে দেওয়ার পরে আপনি মেলানোর পরে যখন দেখবেন যে দুইটা ভুল হয়েছে, ওই দুইটাকে টেনে গিয়ে শুনেন যে কেন ভুল করলেন। ইজ ইট ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ, বুঝছেন সবাই, কি ক্লিয়ার কিনা একটু একটু কনফার্ম করেন। হ্যাঁ, জি। জি ভাই। ওকে। সো
সো এখন আচ্ছা ভাইয়া, হুম, আচ্ছা প্যারাফ্রেজিং এ ওটার জন্য কি করা যায়, মানে বা কি করণীয়? প্যারাফ্রেজিং করার জন্য কি রাইটিং এ নাকি? না না, এটার মধ্যে এগুলো বোঝার জন্য আর কি, কিভাবে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, এখন এই যে একটু আগেই তো এই কথা বললাম, তুমি যখন রেগুলার ইংরেজি শুনবা এবং তোমার ব্রেন যখন ইংরেজি শোনার সাথে অভ্যস্ত হয়ে যাবে, এইটা একটা প্যারাফ্রেজিং ধরার ক্ষেত্রে একটা বড় বিষয়, প্রবলি দ্য বিগেস্ট থিং। তারপরে তুমি যখন এই যে কাজগুলা করতেছো, কাজগুলা করতে গিয়ে তুমি যখন ট্রান্সক্রিপ্টে যাচ্ছ, ট্রান্সক্রিপ্টসে গিয়ে তুমি যখন মিলাবা যে 9 নম্বরে এখানে প্রশ্নে কি বলো আর 9 নম্বর কথার জন্য অডিওতে কি বলছে, এই দুইটার যখন তুমি কম্প্যারিজনটা করবে তখন তুমি বুঝবে যে বেনিফিটের জন্য, রিসিভের জন্য ও আসলে কি সিনোনিম ইউজ করছে, আর যেই সিনোনিমটা ইউজ করছে, যেভাবে কথাটা বলছে, তার প্যারাফ্রেজিংটাই হচ্ছে এটা। তুমি বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। তাহলে তুমি যখন আহ, ধরো যে তুমি 10 থেকে 19, বা আমি যদি একটু বেশি নেই, 8 থেকে 19, 11টা বই নাকি 12টা বই, 11টা না, হ্যাঁ 10 থেকে 19, 10টা, 11টা, জি। 11, 12টা তো, 12টা, ঠিক আছে। এই 12টা বইয়ে 4টা করে টেস্ট হলে কত? 48টা টেস্ট, তাই না? তুমি চিন্তা করো তো একটু হাসান, 48টা টেস্টের সকল প্রশ্নের প্যারাফ্রেজ যদি তুমি চেক দাও, তোমার কি মনে হয় তুমি প্যারাফ্রেজ আটকাবা? না ভাই। ইন দ্য মিন টাইম তুমি ওই যে ইউটিউব থেকে দেখো বা যেখান থেকে দেখো, তুমি তো আরো ইংলিশ টিংলিশ শুনতেছো, তাই না? সো তোমার কি মনে হয় না তোমার সেন্স আরো ক্রিয়েট হবে? মানে জি ভাইয়া, আমার কথা কি অবশ্যই। বুঝতেছো তুমি? জি ভাইয়া। সো এটাই হচ্ছে আমি মানে বোঝানোর চেষ্টা করলাম, মানে এই এই কথাটা একটু আগে বলছিলাম। সো আচ্ছা এইটা, হ্যাঁ বলো। আচ্ছা ভাই, তাহলে কি ধরেন প্রত্যেকটা টেস্টের সময় কি এগুলা নোট করবো কিনা, হ্যাঁ, তুমি প্যারাফ্রেজিং তুমি এর যেগুলো বিষয়গুলো? ইজিলি ধরে ফেলতে পারতেছো সেগুলোর দরকার নেই। হ্যাঁ, বুঝছি বুঝছি। এইটার দরকার নেই। তুমি এখানে তোমার হচ্ছে যে কি বলে যে একের মধ্যে তোমার 1 থেকে 10-এর মধ্যে তুমি 60টা ধরছো, তার মধ্যে তুমি যেই দুইটা কম বুঝছো বাট স্টিল ধরে ফেলছো, ওই দুইটা, এবং আরো যে 3টা মিস করছো, ওই 3টা, ওই 5টারে তুমি ঘাটাঘাটি করবে। বুঝছি ভাই। বাকি 5টারে যদি তোমার স্টিল মনে হয় যে না আমি ওই 5টারেও করবো, 10টায় আমি চেক দেবো, দেও তাইলে আরো ভালো। দেন দের ইজ এ হাই চান্স তুমি 2-3 মাস লিসনিং প্র্যাকটিস করে 9 পাবো। বুঝছো বুঝছি কিনা? ভাই। আচ্ছা, জি ভাই। সো স্ট্র্যাটেজিক প্রিপারেশন নেওয়া লাগবে। কান্নাকাটি, শোনেন আমি একটা সিম্পল ব্যাপার বলি, আপনারা যারা প্রিপারেশন নিতেছেন বা নিচ্ছেন অনেকদিন যাবত, বা এখন নিবেন, শুরু করছেন আমার সাথে, ফোন দিয়ে, আমার নাম্বার তো অলওয়েজ, মানে আমি কিন্তু যেই নাম্বারটা আমি আমার বাসায় কথা বলি, ওই নাম্বার দিয়ে আমি স্টুডেন্টসদের সাথে কথা বলি, ঠিক আছে। সো মানে একটাই নাম্বার, আরেকটা নাম্বার আছে ওইটা অ্যাকচুয়ালি ইন্টারনেটের জন্য চালাই, ওই নাম্বার কাউকে দেই না। মানে ধরেন যে যখন অ্যাকচুয়ালি আমি আমি লাইভে আসি বা সামথিং, ওয়াইফাই অনেক সময় চলে যায়, বা রাস্তায় থাকলে, বাইরে থাকলে, তখন হচ্ছে আপনার আমার ওই ওই সিমের ইন্টারনেটটা অন করে আমি হচ্ছে ধরেন যে ওইটা ওইটা দিয়ে ধরেন নেটটা চালাইতেছি, সামথিং লাইক দ্যাট। সো এখন আপনারা অ্যালাউ করে রাখা হয়েছে কল দেওয়ার জন্য, মানে আপনি রিকোয়ারের সিনোনিমটা পাইতেছেন না। আচ্ছা, রিকোয়ারের সিনোনিম কথাটা যদি মানে সিনোনিমটা যদি না পান, এইটারও কি আমারে বাইর করে দিতে হবে, নাকি আপনি নিজে বাইর করার জন্য আপনার হাতে যথেষ্ট রিসোর্স আছে, বলেন তো? মানে আমি এটা কেন বলতেছি, অনেকে এটা করে। ভাই রিকোয়ারের সিনোনিমটা কি? হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, যেই যতক্ষণ আমার রিকোয়ারের মেসেজ মানে সিনোনিমটাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, আচ্ছা গুগল কি মরে গেছে? আপনারা কি না আমার কথায় কষ্ট পাইতেছেন? না না ভাই, বুঝছে না। সো চ্যাট জিপিটি আছে, গুগল আছে, ডিকশনারি আছে, জিজ্ঞেস করেন, বাইর করেন, ওয়াই ডু হ্যাভ টু কল মি ফর আ সিনোনিম অফ রিকোয়ার অর সামথিং। সো কেউ যদি মনে করেন যে না ভাইয়ের সাথে সিরিয়াসলি কথা বলতে হবে এই ব্যাপারটা নিয়ে, বলবেন, এবং কথা বলার সময় অনেস্ট থাকবেন যে আপনি কি বলতেছেন, মানে আপনি কি আসলে আমি যা বলছি তা করছেন, কাজ করছেন, নাকি একটু একটু আপনি আপনার মতো করে কাজ করছেন, তারপরে পারেন নাই, ফোন দিয়ে কান্নাকাটি লাগাইছেন। ডোন্ট ডু দিস।
ডোন্ট ডু দিস। ওই যে আমি যে আমার হোমিও ডাক্তার স্টুডেন্টের কথা বললাম, হ্যাঁ, ওই হোমিও ভাই স্টুডেন্ট যে আছেন ওনার মতো হবে পরে। 8 মাস পরে আপনি 14 দিন সময় হাতে নিয়ে বলবেন যে আমি এখন রিডিংয়ের জন্য কী করব। 14 দিনে রিডিংয়ে ভালো করতে পারে কারা? এখন ধরেন যে আমার সময় কম, হুট করে পরীক্ষাটা দেওয়া লাগবে, আমার ইংলিশে আন্ডারস্ট্যান্ডিং ভালো, আপনারা এখানে যাদের ইংলিশে আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে তারাই আমি 14 দিনে ভাই 25 থেকে 30-এ যাওয়ার জন্য কিছু কথা বলতে পারি। আপনি ইংলিশ পড়া কোনো আগামাথা কিচ্ছু বোঝেন না, আপনার আমি 14 থেকে মানে টিপস অ্যান্ড ট্রিক্স দিলে আপনি তো 14 থেকে 12-তে নামবেন। মানে এটা কেন বলতেছি, আর তখন আপনি টিপস অ্যান্ড ট্রিক্সের দিকে ফোকাসড হয়ে যাবেন। বাট যেহেতু পরীক্ষার আগে আপনি টিপস অ্যান্ড ট্রিক্স দরকার আছে, আপনি একটু বাড়ানোর চেষ্টা করবেন। 24-এর জায়গায় যদি আপনি সামহাও 26 পেতে পারেন এটা ভালো। বাট আপনি কেনই 24 আর 26-এর প্রিপারেশন নিয়ে পরীক্ষাতে যাবেন? হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি ভাইয়া। সো এই কাজগুলো করবেন না, মানে অনেস্ট থাকবেন যে কি করতেছেন, এবং আমাকে যখন ফোন দিয়ে বলবেন যে ভাই আই এম সিরিয়াসলি ফেসিং প্রবলেম ইন দিস এরিয়া, রিমেম্বার আপনি ওই টাইমটাতে অবশ্যই কি করছেন না করছেন, কি করতেছেন, কিভাবে প্ল্যান করে কাজ করতেছেন সব কিছু শেয়ার করবেন যে আমি এভাবে করতেছি, আপনি এভাবে বলছেন, এভাবে হয় নাই। তাইলে দেখবেন যে আমি আপনার আরেকটা সিস্টেমের কথা হয়তো বলবো। বাট আপনি যদি কাজ না করেন তাহলে আমি আপনাকে এই যে আজকে এই ক্লাসে যে কথাগুলো বললাম সেম কথাগুলো আবার ফিরিয়ে দেবো। আবার করবেন না, আবার ফিরিয়ে দেবো, আবার করবেন না, আবার ফিরিয়ে দেবো। সেম সেম জিনিস আমি আমার হোমিও ভাই স্টুডেন্টরে বলতেছিলাম যে ভাই, বলতেছে ভাইয়া অন্য কিছু বলেন। আমি বললাম যে পরে আমি বললাম যে আচ্ছা আপনি একটু অনেস্টলি বলেন তো আপনি কি সেম কাজগুলো করছেন যেগুলো বলছি? বললেন না। তাহলে বললাম যে না যদি করে থাকেন তাহলে আমি সেমগুলো এখন আমি আপনার আবার বলবো। যদিও তারপরে লাস্টে আমি ওই যে যেটা বললাম যে 22 থেকে 26 বা 28-এ যাওয়ার জন্য 14 দিনে কি করা যায় সেটা আমি বলছি না। মানে এখন উনি যদি কাজ না করে, ইভেন আমি যা বলছি তাতেই যে 100% হয়ে যাবে সেটাও বলা যাচ্ছে না, কারণ তার বোঝার ক্ষমতা খুবই কম। দেখেন এইখানে আবার আরেকটা কোয়েশ্চেন টাইপ, পার্ট 1, আমি আপনাদেরকে পার্ট 1 নিয়েই হচ্ছে কথা বলতেছি। সো এখানে পার্ট 1, এখানে আবার এটা কি টেবল, কিন্তু জিনিস কি গ্যাপ ফিলিং। সো মনে রাখবেন পার্ট 1-এ মোস্ট অফ দ্য টাইম কোয়েশ্চেন্স আর বেসিকলি গ্যাপ ফিলিং। ঠিক আছে, এই যে এখানে সেম জিনিস, ওয়ান ওয়ার্ড অনলি, খেয়াল রাখবেন ইনস্ট্রাকশন, খেয়াল রাখবেন ওয়ান ওয়ার্ড অনলি। হ্যাঁ, ওয়ান ওয়ার্ড অনলি। তারপরে এখানেও গ্যাপ ফিলিং, এখানে নতুন করে কিছু বোঝানো নেই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে কী নিয়ে কথা হচ্ছে, ফেস্টিভ্যাল ইনফরমেশন। তার মানে আপনি অনুষ্ঠান নিয়ে কোনো কথাবার্তা শুনবেন, এগুলো একটু নিজের ব্রেনে নিয়ে নেবেন যে আপনি অনুষ্ঠান টাইপের কথা যখন আসে তখন কী ধরনের ওয়ার্ড তারা ইউজ করে, তখন আপনি রিলেট করতে পারবেন। আমি যেটা বললাম যে গেসিং, আপনাদের মনে আছে লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে গেসিং পাওয়ার বাড়াইতে, একটু আগে কিন্তু বলছি যে কী শব্দ আনসার হতে পারে এইটা গেস করার ব্যাপারে, মনে আছে? হ্যাঁ, জি ভাই। সো ওই যে গেসিং এর ব্যাপারটা এখানে নিয়ে আসবেন। এবং আপনি যখন ফেস্টিভ্যাল বা কি বলে যে হোটেল বুকিং, মানে কোথায় কোন ধরনের শব্দ আসে এগুলো একটু খেয়াল রাখবেন। এবং এইটা আপনি খেয়াল রাখবেন এই কোয়েশ্চেন চেক দিয়ে অডিও স্ক্রিপ্ট চেক করে। এখানে আবার বলতেছে ওয়ার্কশপ, তাহলে ওয়ার্কশপ টাইপের কথাবার্তা আপনি আরও টেস্টে পাবেন। আউটডোর অ্যাক্টিভিটিস মূলত স্পোর্টস টোর্স হয়, যেগুলো আউটডোর স্পোর্টস সামথিং লাইক দ্যাট। সো এই ধরনের কথার সাথে আপনি নিজেকে পরিচিত করে নেবেন। লেটস গো ফর দ্য নেক্সট টেস্ট। লিসনিং মজার জিনিস, মানে ইজিয়েস্ট ওয়ান, বাট লিসনিং এর সবচেয়ে বেশি রিস্ক, বিকজ আপনাকে একবারই শোনার সুযোগ দিচ্ছে, আপনি বারবার শুনতে পারবেন না পরীক্ষাতে। সো আপনাকে এমন অবস্থাতেই নিজেকে নিয়ে যেতে হবে যে আপনি শুনেই বুঝেন যে কি বলতেছে প্রথমবারেই, বিকজ ইভেন ইফ ইউ ডাই দে আর নট গোনা প্লে দ্য রেকর্ডিং ফর ইউ টুয়াইস, অর লাইক আপনি যদি let's say you're feeling really sick, they might even end up arranging an ambulance or something like that, but there is no way they're gonna turn on the audio for you second time, for a second time or something. So just be careful, make sure you practice the way I'm telling you to do, and এইটার জন্য আপনাকে হচ্ছে যতটুকু কাজ করা দরকার ততটুকু আপনাকে করতে হবে, no matter what happens. So just don't try to avoid everything I'm telling you. Test 3, এখানে দেখেন এমপ্লয়মেন্ট এজেন্সি, পসিবল জবস, এখানে চাকরি বাকরি দেওয়া নিয়ে কথা হচ্ছে। সো খেয়াল রাখবেন যে এই ধরনের কথা বললে কী ধরনের শব্দ আসে। ওয়ান ওয়ার্ড, এই যে আবার অর বলছে, আপনি অরের চিন্তা বাদ দেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট অ্যান।
সো ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার। ওকে, ফার্স্ট জব, রেসপন্সিবিলিটিস কে দিতেছে, রিকোয়ারমেন্টসে কি চাচ্ছে। ওই যে আমরা একটু আগে প্রথম টেস্টের মধ্যে এরকম একটা এরিয়া পাইছিলাম না, রিকোয়ারমেন্টস, মনে আছে? হ্যাঁ, সো ওই এটা মানে খেয়াল রাখবেন যে রিকোয়ারমেন্ট কোন ধরনের কথা, মানে কোন ধরনের টপিকের জন্য কোন ধরনের রিকোয়ারমেন্টস ওরা চাচ্ছে। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স টাইপের কথাবার্তা মেইনলি সব জায়গাতে কাছাকাছিই থাকে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দেখেন এখানে আবার কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে, এখানে একটা সার্ভে নিতেছে, ফর্ম টর্ম ফিল আপ করবে। এই জার্নি ইনফরমেশন, কাস্টমার ডিটেলস, স্যাটিসফ্যাকশন উইথ জার্নি, স্যাটিসফ্যাকশন উইথ স্টেশন ফ্যাসিলিটিস, এই যে ব্যাপারগুলো। হ্যাঁ, সেম সিস্টেম এখানেও। ইনস্ট্রাকশন আপনাকে কি বলছে? ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার। ওকে, আবার প্রয়োজনে কোথাও হয়তো বা শুধু নাম্বারও হতে পারে, যেখানে সাধারণত চাবে কত টাকা, পেমেন্ট কত, অথবা তার নাম্বার কত, হ্যাঁ, ফোন নাম্বার সামথিং, ন্যাশনাল আইডেন্টিটির যে নাম্বার সেটা চাইতে পারে, থিংস লাইক দ্যাট। ওকে, বোঝা গেল? তাহলে আপনাদের যে কাজ দিয়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে এই যে আজকে টেস্ট, মানে কেমব্রিজ 15-এর লিসনিং টেস্ট 4টার পার্ট 1। কি দিলাম হোমওয়ার্ক? 15 নম্বর বই, কেমব্রিজ 15 টেস্ট 1 2 3 4 এলটি মানে কি বলেন তো? লিসেনিং টেস্ট 3 4 1, ঠিক আছে? বুঝছেন কিনা? জি ভাই, পাশাপাশি স্পিকিংটারে তো আগাইতে হবে, তাই না? ইয়েস। স্পিকিং হচ্ছে এই 4টা টেস্টের মধ্যে আবার কি 4টা স্পিকিং টেস্ট আছে না? এই 4টা স্পিকিং টেস্টের পার্ট 1 এর সব কোশ্চেন্স। পার্ট 1 সব টেস্ট। সব কোশ্চেন। দ্যাট মিন্স একটাতে 4টা 5টা করে প্রশ্ন, 4টা কোথাও আপনি 8টাও পেতে পারেন, 4টা করে হলে 16টা কোশ্চেন্স আর কি, ঠিক আছে? আচ্ছা, পার্ট 1 2 3 পড়ার দরকার নেই, এটা পরে বলবো। পার্ট 1টাকে দেখেন জাস্ট। আর এগুলো আনসার বা আপনি আইডিয়া পাবেন কোথায়? গুগল অর চ্যাটজিপিটি। আর যদি যে বইয়ের লিস্ট বলছি সেই বই কিনে থাকেন, সেগুলোতেও পাবেন, ঠিক আছে?